আমি শেখ নাহিদউদ্দিন। আমি ট্রেন চালাই, পাশাপাশি আরও অনেক কিছু করি, যেমন সাঁতার কাটি, দৌড়াই, সাইক্লিং করি। দর্শক, সময়ের গল্পে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। এই মুহূর্তে আমি আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং আমার সঙ্গে যিনি উপস্থিত আছেন তার নামটা হচ্ছে শেখ নাহিদউদ্দিন। তার তিনটা পরিচয় আছে। তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তিনি একজন লোকো মাস্টার বা ট্রেনের পাইলট এবং একই সঙ্গে তিনি একজন স্পোর্টসম্যান। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, বিশেষ করে ট্রেন নিয়ে অনেক গল্প হবে। আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকুন। নাহিদ ভাই, আপনার তিনটা পরিচয় দিলাম, তো আমি শুরু করতে চাই অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। আমি দেখলাম যে আপনি খুব সুন্দর কন্টেন্ট বানান, বিশেষ করে যেহেতু আপনি ট্রেনের সঙ্গে যুক্ত আছেন, ট্রেনে ঘুরতে ঘুরতে চালাতে কন্টেন্ট বানাচ্ছেন। এই কন্টেন্ট ক্রিয়েশনে কীভাবে আসলেন, কেন আসলেন? আসলে ছোটোবেলা থেকেই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি খুব ভালো লাগতো। ছোটোবেলায় আব্বুর ক্যামেরাগুলো দেখে দেখে খুব অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, এগুলোর সাথে প্রেমে পড়ে গিয়েছিলাম। তো এরপরে যখন আসলে সুযোগ হয়েছে এবং ডিফারেন্টভাবে নিজেকে এবং রেলওয়েকে বা কর্মস্থল বা স্পোর্টস সবগুলোকে তুলে ধরার, তো ওটা কোনোভাবে মিস করিনি, তো চালিয়ে যাচ্ছি। ট্রেনে জার্নি করতে করতে কিংবা ট্রেন চালাতে চালাতে তার মধ্যে কন্টেন্ট ক্রিয়েশন একদম ব্যতিক্রমী একটা ব্যাপার। তো আপনার কি এক্ষেত্রে সমস্যা হয় না, বা বলে না যে তুমি চালানো অবস্থায় কেন কন্টেন্ট বানাচ্ছ, সামথিং ঝামেলা হয় নাকি? বেশিরভাগ ক্ষেত্রে আসলে চালানো অবস্থায় কন্টেন্ট তৈরি করি না, চেষ্টা করি যে ডিউটি শেষে বা ডিউটির আগে করার, এবং কিছু সীমাবদ্ধতা অবশ্যই আছে। তো চেষ্টা করি যেন রেলওয়ের নাম বা রেলওয়ে সুনাম ক্ষুণ্ণ না হয়, সেই বিষয়গুলো খেয়াল রেখে কন্টেন্টগুলো তৈরি করতে। আমি এখন আপনার পেশা সম্পর্কে চলে আসি। আমার এই পেশা সম্পর্কে অনেক আগ্রহ আছে। বাংলাদেশের যে তরুণ প্রজন্মের অনেকে যে এই প্রফেশনের সঙ্গে যুক্ত হয়, আমি আপনাকে দেখেই জেনেছি। এই প্রফেশনটা নিয়ে আগে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি এই প্রফেশনে আসলেন কিভাবে? রেলওয়ে প্রতিনিয়ত সার্কুলার ছাড়ে প্রতিটা ডিপার্টমেন্টের। রেলওয়ে 14টা ডিপার্টমেন্ট, তার মধ্যে এটা একটা। তো ওই রকমই সার্কুলার ছাড়ে এবং আমি রেগুলার চাকরির মতোই অ্যাপ্লাই করি এবং রিটেন এবং ভাইভা দেওয়ার মাধ্যমে এই চাকরিতে যোগদান করি ধারাবাহিকভাবে। এবং এই চাকরিতে একটা বিশেষ ব্যাপার আছে, সেটা হচ্ছে ট্রেনিং। যে চাকরিতে যোগদানে করলেই যে লোকোমাস্টার হিসেবে কাজ করার সুযোগ হয়, ব্যাপারটা এমন না। এখানে প্রায় 2 বছরের ট্রেনিং শেষ করতে হয় এবং ওই ট্রেনিং চলাকালীন বেশ অনেকগুলো এক্সাম দিতে হয়। রেলওয়ের আইন কানুন, যেটা ব্রিটিশ দ্বারা তৈরি, পাকিস্তান রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে এবং বাংলাদেশ রেলওয়ে চলমানত আছে যে আইনের উপর, সে আইনের উপর পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে তারপর হচ্ছে 2 বছর পর সহকারী লোকোমাস্টার হিসেবে কর্মে যোগদান করার সুযোগটা হয়। আচ্ছা, সেটা তো আইন শিখলেন, কিন্তু এই যে ট্রেন চালানোটা এই ব্যাপারটা কীভাবে শিখেছেন? আচ্ছা, এটা প্র্যাকটিক্যালি আমাদের ক্যাব রাইটিং, বিভিন্ন এই 2 বছর ট্রেনিংয়ের মধ্যে আমাদের কিছু ক্লাস থাকে, যেগুলোর মাধ্যমে যে প্রসেসের মধ্য দিয়ে আসলে এই জিনিসটা শেখানো হয়। বিশেষ করে এখানে এই চাকরিতে মেডিকেলটা খুব নজর দেওয়া হয়, যেহেতু এখানে ভিশনের একটা ব্যাপার আছে। অনেকে আছে যারা কালার ব্লাইন্ড, কালার ঠিকমতো জাজ করতে পারে না। তো আমাদের হচ্ছে সিগন্যাল হচ্ছে আমার ভাষা। আমি যখন ট্রেন পরিচালনা করি, আপনি দেখবেন রেল লাইনের পাশে গ্রিন সিগন্যাল, ইয়েলো সিগন্যাল, রেড সিগন্যাল, ওইটা দেখে আমি বুঝি যে আমাকে কোন লাইনে নেওয়া হচ্ছে, আমাকে দাঁড়াতে হবে নাকি আমি স্টেশনটা অতিক্রম করে চলে যাব। তো এখানে কালার বোঝাটা খুব বেশি ইম্পর্টেন্ট এই চাকরিতে। তার মানে হচ্ছে যে বিমান পাইলট যেমন হচ্ছে আগে থেকে সব শিখে তারপর হচ্ছে সে ফ্লাইং করে, আর ট্রেনের ক্ষেত্রে ব্যতিক্রম, আপনাকে আগে চাকরি নিতে হবে, তারাই আপনাকে শিখিয়ে দিবে, এমন কিছু? জি জি জি, এখানে যে কেউ চাইলেই আমাদেরকে কোশ্চেন করে, তো যে কেউ চাইলেই এখানে ট্রেন চালানোর সুযোগ পায় না, শুধুমাত্র চাকরিতে যোগদানের মাধ্যমেই এই সুযোগটা পাওয়া যায়। আচ্ছা, তার মানে অন্যান্য চাকরির মধ্যে এটা সার্কুলার হয়, আপনি যদি ইচ্ছুক থাকেন অ্যাপ্লাই করবেন, তারপর হচ্ছে যদি পরীক্ষায় টিকেন তখন আপনাকে তারাই শিখিয়ে পড়িয়ে মানুষ করে ফেলবে, ব্যাপারটা হচ্ছে এমন। বাট আপনার কি ইচ্ছা ছিল যে আপনি ট্রেনের লোকো মাস্টার হবেন? না, এমন আসলে কোনো প্ল্যান ছিল না। আমার রেলওয়ে কেন্দ্রে কি প্ল্যান ছিল না, কিন্তু আসলে ঘুরে ফিরে এই ভালোবাসার জায়গাটা, ইঞ্জিন বা ট্রেন, এগুলোর প্রতি একটা ভালোবাসা ছিল ছোটোবেলা থেকে। তো আসলে ঘুরে ফিরে এখানে চলে আসা আর কি। প্রথম যেদিন আপনি চালালেন সেদিনে ফার্স্ট অভিজ্ঞতা জানতে চাই, ভয় লাগেনি আপনার? ভয় আসলে লাগেনি, কারণ এত পরিমাণ প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে গিয়েছি ছোটোবেলা থেকে, এত চ্যালেঞ্জ স্পোর্টস এবং অন্যান্য ফেস করেছি, যার কারণে খুব এক্সাইটমেন্ট ছিল। যখন প্রথম ট্রেনটা চালাই বা ড্রাইভ করি, তখন পুরোপুরি এক্সাইটমেন্ট ছিল একেবারে। কোথা থেকে কোথায় ছিল ড্রাইভটা? প্রথম ড্রাইভ আমার ইয়াতে ছিল, খুব কাছেই ছিল, চট্টগ্রাম থেকে আরেকটা এসআরবি স্টেশন আছে, ওখানে নষ্ট বগিগুলো মূলত দিয়ে আসতে হচ্ছিল। তাও ওই ডিউটিটা প্রায় আমার 15 থেকে 18 ঘন্টা ডিউটি হয়ে গেছিল, প্রথম ডিউটি। আচ্ছা, বলা চলে। তা এই যে ডিউটির কথা বললেন না, ধরো এই যে একটা ট্রেন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, ধরো আমার নোয়াখালীতে তো দেখেছি উপকূল ট্রেন রওনা হয়, যেতে 8-9 ঘন্টা লেগে যায়, অনেক সময় আর বেশিও লেগে যায়। সো আমরা তো 8 ঘন্টা অফিস করি, আপনাদের ডিউটিটা মেনটেন করা হয় কিভাবে? আচ্ছা, আমাদের হচ্ছে ডিউটি কোনো টাইম টেবিল নাই মূলত, তাই কোনো কর্মঘণ্টা নাই আসলে। এই ডিপার্টমেন্টে বা আমাদের লোকোমাস্টারদের কোনো 8 ঘন্টা নাই। আমি সর্বোচ্চ 21 ঘন্টা পর্যন্ত ডিউটি করেছি। তো
আবার যদি আপনি চিন্তা করেন আমি যখন চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেন নিয়ে আসি, আবার ঢাকা থেকে ট্রেন নিয়ে যাই, ইন টোটাল যদি ডিউটি চিন্তা করেন সেটা 1 দিন 1.5 দিন 2 দিন বা 2.5 দিন পর্যন্ত হয়ে যায়। কিন্তু আমি ট্রেনে চলমানরত অবস্থায় মানে আমার 8 ঘন্টার বেশি আমাকে ডিউটি থাকতে হয়। আচ্ছা, মানে ট্রেনটা আপনি 8 ঘন্টায় চালাবেন, এরপর 8 ঘন্টা পর হয়ে গেলে হয়তো অন্য একজন এসে হালটা ধরে, এমন কিছু? না, এমন না, 8 ঘন্টা কোনো সীমাবদ্ধতা নেই। কিছু ক্ষেত্রে যেমন যেগুলো ভিআইপি ট্রেন আছে, সুবর্ণ সোনার বাংলা, ওগুলো অনেক ক্ষেত্রে 8 ঘন্টা লাগে না। তো সেই ক্ষেত্রে 8 ঘন্টার কম সময়ের মধ্যে ডিউটিটা শেষ হয়ে যায়। আনুষঙ্গিক আগে পরের ডিউটি বা আগে পরের যে নিয়মগুলো আছে, কাজগুলো আছে, ওগুলো বাদ দিলে মূল ডিউটিটা শেষ হয়ে যায় 8 ঘন্টার মধ্যে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 8 ঘন্টার উপরে চলে যায় ডিউটি, তো তখন হচ্ছে চেঞ্জ করার কোনো সুযোগ থাকে না। তো এই যে এত লং টাইম যখন জার্নি করেন, এটা কি মানসিকভাবে প্রেশার হয় না, বা এটা চালানোর ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়ে না আপনার? জি পড়ে, ওটা অবশ্যই পড়ে। সেই ক্ষেত্রে আবার নির্ধারিত কিছু স্টপেজ আছে, যেমন যেগুলো একটু স্লো ট্রেন বা লোকাল ট্রেন, সেই সকল ট্রেনের ক্ষেত্রে আমরা চট্টগ্রাম থেকে ঢাকা না এসে আমরা চট্টগ্রাম থেকে আখাউড়া পর্যন্ত আসি। আখাউড়া থেকে হচ্ছে আমার আরেকটা ক্রু চেঞ্জ হয়। ওগুলো নির্ধারিত থাকে কিছু ফিক্সড ট্রেনের বেলায়। তবে রেগুলার যে ট্রেনগুলো ফাস্ট চলে, দ্রুততম ট্রেন, ওগুলোর ক্ষেত্রে এমনটা হয় না। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে অন্য প্রসঙ্গে যাব। এই যে ধরুন ট্রেন যখন চলে, আমার মতো অনেকে আমি ভাবি যে ট্রেনটা দেখি সোজা চলতে আসছে, চলছে চলছে চলছে, কিন্তু পড়ে যায় না কেন, একটা মাথায় প্রশ্ন আসে। একটা সময় মাঝে মাঝে দেখি যে পাইলট বসেই আছে, কোনো কিছু চালাচ্ছে না, অটোই চলছে। এই যে চালানো, এই বিষয়টা একটু বলবেন যে আসলে ট্রেন চলে কিভাবে? আচ্ছা আচ্ছা, আসলে মূল কথাই আসে, এটা আসলে অনেকে জিজ্ঞেস করে যে ট্রেনে কোনো হুইল আছে কিনা, হ্যাঁ, স্টারিং আছে কিনা, যে স্টারিংয়ের দ্বারা ট্রেনকে ডানে বামে ঘোরানো হয়, লাইন চেঞ্জ করা হয়। তো ট্রেন মূলত তার লাইন থেকে কখনোই পড়বে না, সেটা মানে ওইভাবেই আসলে মেকানিজমটা করা আছে। চাকাটা অনেকটা সিলিন্ডার আকৃতির, মানে একেবারে স্ট্রেট না, লাইন যেমনটা আপনারা দেখেন স্ট্রেট, কিন্তু চাকাটা একটু সিলিন্ডার আকৃতির হয় এবং পাশে একটা উঁচু জায়গা থাকে চাকার, যেটাকে আমরা ফ্ল্যাঞ্চ বলি। তো ওই উঁচু জায়গাটাই মূলত মানে লাইনের মধ্যে ট্রেনকে ধরে রাখতে হেল্প করে, এভাবে করে। জি জি, একেবারে, যার কারণে ট্রেন কখনোই লাইন থেকে সরে যায় না, আচ্ছা, লাইন থেকে পড়ে যায় না। আর এই যে যে মাঝে মাঝে দেখি পাইলটটা বসে আছে, ট্রেন অটো চলছে, ওটা কি? আচ্ছা, এখানে মূলত সারাক্ষণ যে এসকেলেটর চাপতে হবে, গাড়ির ক্ষেত্রে আমরা যেটা দেখি এসকেলেটর চাপতে হবে বা এই জাতীয় ফর্মালিটি নাই এখানে। এখানে হচ্ছে কিছু থ্রটল আছে, ব্রেকের কিছু মেকানিজম আছে। তো ওগুলো হচ্ছে 1 2 3 4 গিয়ারের মতো, ওগুলো এক একটা চেঞ্জ করে রাখলেই ট্রেন চলতে থাকে। তবে এর পাশাপাশি এমন না যে আমি দিলাম আর ট্রেন চলতেছে তো চলতেছে, আমি ঘুমিয়ে গেলাম বা আমি অসচেতন হয়ে গেলাম, ট্রেন চলতে থাকবে, এমনটা না। এর পাশাপাশি কিছু সেফটি ডিভাইস আছে যেগুলো আমাকে অনবরত ইনঅ্যাক্টিভ করতে হচ্ছে, যার মাধ্যমে ট্রেনটা চলছে। আমি যদি কোনো কারণে এমন হয় যে আমি কোনো কারণে আমি অসচেতন বসে আমি ঘুমিয়ে গেলাম, সাপোজ, যেটা হয় না সচরাচর, তারপরও আর কি, তো সেই ক্ষেত্রে ট্রেন অটোমেটিক থেমে যাবে একটা নির্ধারিত সময় পর। ও আচ্ছা, তাই মানে এটা অটো থেমেই যাবে? একটা সেফটি ডিভাইস আছে কিছু এখানে, তো ওই সেফটি ডিভাইসগুলো তখন অ্যাক্টিভ হয়ে যাবে এবং ট্রেনটা থেমে যাবে। যখন আমি তাকে অপারেট করতেছি না, তখন লোকোমোটিভটা বুঝবে যে আমি তাকে কোনো রকম কমান্ড দিচ্ছি না, তখন ট্রেনটা থেমে যাবে। আচ্ছা, একটু এই যে যেহেতু ডিভাইসের কথা বললেন, তাহলে একটু প্রযুক্তির ক্ষেত্রে আসে। অনেকে আমাদের ট্রেন নিয়ে অনেকে অভিযোগ করে, বলে যে আমাদের ট্রেন আসলে অত আধুনিক না, ট্রেনের ইঞ্জিন নাকি ভালো না, ইঞ্জিন নষ্ট। যেহেতু আপনি এটার সঙ্গে যুক্ত, আমাদের ইঞ্জিনগুলো আসলে মান কেমন? আপনি যেহেতু একদম হাতে কলমে ট্রেনের সঙ্গে যুক্ত, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের রেলওয়ে খাতটার কি অবস্থা এই মুহূর্তে? আসলে প্রতিনিয়ত আপডেট তো হচ্ছেই, তবে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের এই রেলওয়ে সেক্টরের আপডেটটা একটু স্লো কিছুটা, যেমন ইন্ডিয়া বা পাকিস্তান রেলওয়ে, ওগুলোর সাথে যদি আমি তুলনা করি, তবে আমাদের রেলওয়ে অবশ্যই আগাচ্ছে নিজ গতিতে এবং অবশ্যই এটাকে আরও উচ্চ মাত্রায় নিয়ে যাওয়া সম্ভব। আমাদের কিছু সংকট আছে রেলওয়েতে, ওনারা রেলওয়ের কর্মকর্তারা বা যারা আছেন দায়িত্বে, ওনারা সর্বোচ্চ চেষ্টা করছেন এই সংকটটা থেকে বের হয়ে আসার। আমরা তো রেল দুর্ঘটনা প্রচুর দেখি, হ্যাঁ। সো যেহেতু আপনি রেল চালাচ্ছেন, ট্রেন চালাচ্ছেন, আপনার চোখের সামনে তো অনেক কিছুই আসে, সেটা মজারও হোক, আই থিঙ্ক মজার অভিজ্ঞতা খুবই কমই আসে, সেগুলো হয়তো দুর্বিষহ কোনো অভিজ্ঞতা হতে পারে কিংবা মানুষকে সচেতন করার মতন। সেই ধরনের কিছু শুনতে চাই যে আসলে কেন এত দুর্ঘটনা ঘটে, কেন আপনার কাছে কি মনে হয় ট্রেনের ক্ষেত্রে? আসলে আমাদের বাংলাদেশে আপনি যদি দেখেন, মানে ম্যাক্সিমাম মানুষ যারা একেবারে নিম্ন আয়ের, ম্যাক্সিমাম মানুষের আড্ডা হচ্ছে রেল লাইনে, বাসাবাড়ি হচ্ছে রেল লাইনে, মানে সরকারি জায়গার উপরেই ওরা আসলে বসবাস করে ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশের প্রেক্ষাপটে। যার কারণে কি হয়, ওরা অনেকটা সময় রেল লাইনে কাটায় এবং ওনারা তো আসলে সিগন্যালিং সিস্টেম বা ট্রেন আসলে কখন আসতেছে কখন যাচ্ছে অনেক ক্ষেত্রেই ওনারা জানেন না, এবং দেখা যাচ্ছে কেউ অসচেতনতাবশত হাঁটছেন এবং ইয়ারফোন ইউজ করছেন বা এই টাইপের অনেক কারণ, এবং রেলগেট ফেলা থাকা সত্ত্বেও পার হয়ে যাচ্ছেন বা ডানে বামে একটু তাকাচ্ছেন না, মানে মূলত বলা যায় যে অসচেতনতার কারণেই মূলত অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে।
শুধু তাই নয় তো, আমি শুধু মানুষ না তো, গরু ছাগল থেকে শুরু জি, করে জি। সবই কিন্তু আমাদের রেল লাইনের উপরে পাওয়া যায়। এবং পাওয়া যায়। আরেকটা ব্যাপার হচ্ছে, মানুষজনকে আমি অনেকে দেখেছি যে রেল লাইনের উপরে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে, ট্রেন আসলো যে শুনলো, মানে সেই ব্যাপারটা হয় না। তা আপনার এমন কোনো অভিজ্ঞতা কি হয়েছে? জি, এমন হয়েছে, বেশ অনেকবার হয়েছে। তখন আসলে আমাদেরকে বেশ অনেকটা আতঙ্কিত হয়ে যেতে হয়, কারণ আমার ভাষা, আমি যখন লোকোমোটিভে থাকি বা ট্রেনে থাকি, তখন আমার ভাষা হচ্ছে আমার হর্ন। তো আমি হর্ন দিয়ে তাকে তার দৃষ্টি আকর্ষণ করার সর্বোচ্চ চেষ্টা করি, ঘন ঘন হর্ন দিতে থাকি। তো একটা পর্যায়ে আসলে খুব হয়ে যায়, কারণ ট্রেন কখনো জায়গায় থামে না। তো আমরা ব্রেক আসলে করলেও সময় যদি লাগে। আমাদের সম্ভব হয়, আমরা চেষ্টা করি ট্রেনটাকে দাঁড় করানোর বা স্লো করার। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা ওই সুযোগটা পাই না। যদি খুব কাছে চলে আসে সে, আমাদের যে গন্তব্যটা বা যেই সাবজেক্টটা, যাকে আমি দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি, অনেক ক্ষেত্রে আমরা আসলে স্পিড কন্ট্রোল করতে পারি না বা আমরা দাঁড়াতে পারি না নির্ধারিত সময়। তবে আমরা হর্ন দিয়ে চেষ্টা করি তার দৃষ্টি আকর্ষণ করা। সে যদি তাকায় বা সে লক্ষ্য করে, সে তো সাথে সাথে সরে যায়। না, তেমন কোনো ব্যাড এক্সপিরিয়েন্স কি আছে, যেটা ধরুন আপনি হার্ডলি ট্রাই করেছেন এই দুর্ঘটনা থেকে রক্ষা করতে, বাট পারেননি, বাট বাসায় গিয়ে আপনার কাছে অনুশোচনা মনে হচ্ছে, এমন ব্যাড এক্সপিরিয়েন্স আছে? এমন আসলে কিছু আছে, এগুলো মানে অনেক খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা। তো একটা যদি একটু বলতেন আমাদেরকে, এইগুলো একটু বলাটা মানুষ শুনেও মানুষ সচেতন হতো। মানুষের আসলে উচিত রেল লাইনেই না চলা। কারণ আমি এতটুকু মানুষকে সচেতন করতে এটা বলে যে রেল লাইনে সবসময়, এই যে আমরা দাঁড়িয়ে আছি, এখানে 144 দ্বারা জারি থাকে 24 ঘন্টা। মানে এখানে কোনো মানুষ, গরু ছাগল বা কেউই উঠতে পারবে না। মানে এমন একটা আইন আছে যে আইনটা সম্বন্ধে সাধারণ মানুষ অবগত না, যার কারণে মূলত ওনারা রেল লাইন কেন্দ্রিক দুর্ঘটনার সম্মুখীন হয়। ওনারা যদি এই আইনটা সম্বন্ধে অবগত থাকতেন, তাহলে ওনারা অনেকটা অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পেতেন আর কি। সেক্ষেত্রে আমি তাহলে দর্শকদেরকে একটু বলে রাখি যে আমরা এখন যে রেল লাইনটা দাঁড়িয়ে আছি, এই রেল লাইনে ট্রেন আসবে না, আমরা নিশ্চিত হয়েছি, এই জন্য শুটিংটা করছি। নাহলে দর্শকরা বলে যে 144 ধারা যদি জারি হয়, তাহলে আপনি কেন রেল লাইনে দাঁড়িয়ে শুটিংটা একদম। করলেন? সো আমি ডিটেলসটা বলে দিলাম। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আপনার স্পোর্টস নিয়ে। আপনি স্পোর্টসের সঙ্গে অনেক যুক্ত আমি দেখলাম, কি কি সঙ্গে আছেন? আমি মূলত সাইক্লিং, রানিং, সুইমিং করি। এত কিছু? হ্যাঁ। আর পরে এটা হচ্ছে মূলত আমি ট্রায়াথলন করি। মালয়েশিয়াতে আয়রনম্যান করে এসেছি, আয়রনম্যান 70.3। আয়রনম্যানকে ওয়ার্ল্ডের সবচেয়ে কঠিনতম খেলা বলা হয়। তো আমি আসলে ছোটোবেলা থেকে চ্যালেঞ্জ পছন্দ করি, প্রথমে বলেছিলাম। তো এটা আমার মনে হয়েছে যে আমাকে দিতে চাই এমন একটা চ্যালেঞ্জ, যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে কঠিনতম খেলা, যেখানে অ্যাথলেটরা মারা যায় এবং ফিনিশ করাটা অনেক গর্বের, অনেক বেশি গর্বের। সেখানে হচ্ছে আপনার সাঁতার কাটতে হবে সমুদ্রে, একেবারে খোলা সমুদ্রে 3.8 কিলোমিটার। এরপর সাইক্লিং করতে হবে 180 কিলোমিটার। এরপরে দৌড়াতে হবে 42 কিলোমিটার, ফুল ম্যারাথন। তো মাশাআল্লাহ। এটা ওয়ার্ল্ডের সবচেয়ে কঠিনতম খেলা বলা হয় একদিনের। তো আমার মনে হয়েছে যে আমি এটা পারবো। তো সেই 19 সাল থেকে আমার যাত্রা এই আয়রনম্যানকে কেন্দ্র করে, আমার ট্রায়াথলনের যাত্রা, এই আর কি। তো এখন কত দূর গিয়েছেন মনে হয় 26 সালে এসে? অনেকটা পথ চলে এসেছি। তবে এই স্পোর্টসটা অনেক ব্যয়বহুল, তাই প্রতি বছর যাওয়াটা বা নিজ উদ্যোগে পার্টিসিপেট করাটা খুব কষ্টকর হয়ে যায়। তবে আমি রেলওয়েতে যোগদানের পরে রেলওয়ে আমাকে স্পোর্টসের ক্ষেত্রে বেশ অনেকটা সাপোর্ট দিয়ে যাচ্ছে, এবং পাশাপাশি আমার কিছু স্পন্সর আছেন, ওনারা সাপোর্ট দিচ্ছেন, যার কারণে আমি সময়ের সাথে এগিয়ে চলতে পারছি। তবে এখনও মানে অনেকটা পিছিয়ে আছি বলা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে, যেহেতু এই স্পোর্টসটা আয়রনম্যান বা ট্রায়াথলন, এই স্পোর্টসটা অনেকটা পরিচিত না আর কি আমাদের দেশে। চাকরি করছেন, স্পোর্টস খেলছেন, এত কিছু আসলে করছেন কিভাবে? মানে সাংঘর্ষিক হয়ে যায় না? আচ্ছা, এটা খুব আমার জন্য কষ্ট হয়ে যায়। আমার বাসায় ফুল সেট আপ আছে সাইক্লিংয়ের। আমি বাসায় সাইক্লিং করতে পারি, কম্পিউটারের সাথে কানেক্ট করে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় চালানোর অনুভূতি আমি নিতে পারি বাসায়। তো আমি কি করি, আমি চাকরির পাশাপাশি, যেমন আমার চাকরিতে কোনো ঘন্টা নাই, কোনো নির্দিষ্ট টাইম নাই, দিন রাত নাই, কোনো বন্ধ নাই, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক। মানে সরকারি চাকরি বলতে আপনারা যেমনটা বুঝেন যে শুক্র শনি বন্ধ, 8 ঘন্টা আনুষঙ্গিক অফিস। অনেক ছুটি, আমাদের কোনো ছুটিই নাই। তো সেক্ষেত্রে আমার প্ল্যান করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, ট্রেনিং প্ল্যান বিশেষ করে। যেমন আমার সপ্তাহে একদিন অনেক বেশি কিলোমিটার চালাতে হয়, 3-4 ঘন্টা চালাতে হয়, এরকম আমার সেশন থাকে। এবং একদিনে আমার দুইবারও প্র্যাকটিস করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় আমি আমার যে অফিস টাইম বা আমার ডিউটি টাইম, তার আগে একটা সেশন করি এবং ডিউটি টাইমের শেষে একটা সেশন করি। এভাবে করে আমার আপাতত মেনটেন করছি আমি স্পোর্টসটা। তো সেক্ষেত্রে ধরুন আপনি যে মাত্র বললেন না যে আপনাদের চাকরিতে কোনো ছুটি নেই, আপনার গভর্নমেন্ট হলিডে নেই, সপ্তাহে একদিন বন্ধ? না, কোনো হলিডে নাই, সবসময়? সবসময়। ট্রেনের কোনো বন্ধের দিন নাই, আচ্ছা। ওই হিসেবে আমাদেরও কোনো বন্ধের দিন নেই। এবং ঈদের সাথে চাপ আরও বেড়ে যায় মনে হয়। জি, ঈদেও চাপ বেড়ে যায়। ঈদের সময় আর বেশি যাত্রী থাকে, তখন আসলে অনেকের দায়িত্ব আপনার কাঁধে থাকে। আমি যদি একটা প্রশ্ন করি যে স্পোর্টসে এখন পর্যন্ত আপনার সবচেয়ে বেশি সাফল্য বা সাফল্যের গল্প কোনটা ছিল, কি বলবেন আপনি? স্পোর্টসের যদি ইভেন্ট ওয়াইজ বলি, আমার সবচেয়ে বড় সাফল্য ছিল মালয়েশিয়াতে আয়রনম্যান 70.3 শেষ করা এই পর্যন্ত। আর সামনে আমি বাংলা চ্যানেল সাঁতার কাটতে যাচ্ছি। বাংলা চ্যানেল হচ্ছে টেকনাফ থেকে সেন্ট মার্টিন, প্রায় 16 কিলোমিটার, 16.1।
তো এটাও একটা অনেক বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে আমার জন্য। সেটা এটা কবে হবে সেটা? এইটা ডিসেম্বরের দিকে হওয়ার চান্স, ডিসেম্বর জানুয়ারির দিকে হতে যাচ্ছে। আচ্ছা, আপনার জন্য অল দ্য বেস্ট রইল আগের থেকেই। এখন আমি আপনার থেকে কিছু আইন জানতে চাই রেলওয়ে নিয়ে, কারণ রেলে অনেক আইন আছে, আমরা যারা জনসাধারণ আছি বা যাত্রী আছি আমরা সেগুলো জানি না। হ্যাঁ, সেসব কিছু আইন আমাদের কিছু বলুন যেন আমরা জানতে পারি, দর্শকরা জানতে পারে এবং সচেতন হয়। মূলত রেল কেন্দ্রিক আইন হচ্ছে, যেমন আপনি দেখবেন প্রতিটা ঈদে বা ঈদ ছাড়াও দেখা যায় যখন যাত্রী চাপ থাকে, বেশিরভাগ যাত্রী ট্রেনের ছাদের ভ্রমণ করে, যেটা তো একেবারে আইনত দণ্ডনীয় একটা অপরাধ এবং পাশাপাশি খুব মানে বিপজ্জনকও বটে। যেমন প্রতিটা এমন সিচুয়েশনে দেখা যায়, আমি যখন গন্তব্যে পৌঁছাই চট্টগ্রামে বা ঢাকায় আসি, দেখা যায় যে একজন যাত্রী এসে আমাকে বলতেছে এই যে আপনার ট্রেন ছাদ থেকে একজন পড়ে গেছে, আপনি কি দেখছেন? এখন আমি তো ফ্রন্টে, আমার দ্বারা দেখা কোনোভাবে সম্ভব হয় না, আমি সবসময় ফ্রন্টে দেখি। তো এই সিচুয়েশনগুলো আমার শুনতে হয়, দেখতে হয় যে ট্রেনের ছাদে মানে যাত্রা করছে এবং সেটা অনেক বিপজ্জনক এবং অনেক দুর্ঘটনায় আসলে ওরা পড়ছে। তো এটা আইনত দণ্ডনীয় এবং পাশাপাশি যে রেল লাইন ধরে হাঁটছে, রেল লাইনে যে পাথর নিক্ষেপ করছে, এই জাতীয় অনেক ঘটনা আছে যেগুলো আসলে আইনত দণ্ডনীয় অপরাধ। আচ্ছা, এই যে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাটা খুব বেড়ে গেছে, আপনার কাছে কি মনে হয় পাথর কারা নিক্ষেপ করে, কেন নিক্ষেপ করে? এটা কোনো রিজন আপনার কাছে মনে হয়? যেমন আপনাকে আমি প্রথমে বলেছিলাম যে আমি হর্ন দিতে হয়, আমার হর্ন হচ্ছে আমার ভাষা। তো আমাকে রেলগেট যখন আমি দেখি তখন আমি জানি যে রেলগেট যেহেতু আছে এখানে গাড়ি অবশ্যই পারাপার করবে, রেলগেট পড়া থাকুক আর রেলগেট খোলা থাকুক, ওটা আমার দেখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় যখন আমি লাইনে থাকি। তবে আমার দায়িত্ব যে হর্ন দেওয়া, সতর্ক করে দেওয়া যে আমি আসছি, হ্যাঁ সতর্ক হয়ে যাক যারা আমার লাইনের উপর আছে। তো ওই জন্য আমি হর্ন দিই। তো এই হর্নের কারণেও কিন্তু মানুষ বিরক্ত হয়। এই বিরক্ত হওয়ার কারণেও দেখা যায় যে অনেকে মানে ইচ্ছা করে পাথর নিক্ষেপ করে, আবার বিরক্ত হয়ে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এই মজার ছলেও পাথর নিক্ষেপ করে। আবার অনেকে আছে যে নেশাগ্রস্ত বা রেল লাইনের পাশে দাঁড়িয়ে আছে, কোনো কারণ ছাড়াই পাথর নিক্ষেপ করে। তো আসলে এটা কারণ প্রপারলি বলাটা ডিফিকাল্ট। ট্রেনের শিকল নিয়ে আমাদের মধ্যে অনেক আগ্রহ আছে, মানে আপনারা মনে থাকতে পারে যে শিকলটা তো ট্রেনে দেখি না কি হয়, শিকল টানলে আপনি কিভাবে টের পান বা এটা আদৌ কাজ করে কিনা, এটাও কিন্তু অনেকের প্রশ্ন। আচ্ছা, এটা আসলে অনেক পুরনো একটা সিস্টেম। এইটা হচ্ছে মানে ভ্যাকুয়াম, মানে ট্রেনে দুই রকম ব্রেক হয়ে থাকে, ভ্যাকুয়াম ব্রেক এবং এয়ার ব্রেক, দুই রকম কোচে হয়ে থাকে। তো এটা টানার মাধ্যমে হচ্ছে মূলত ওই যে কোচটাতে উনি টানছে যাত্রী, ওই কোচটাতে মূলত ব্রেক ধরে যাবে চাকায়। তো যখন ওই কোচে ব্রেক ধরবে তখন আমাদের কিছু গেজ থাকে লোকোমোটিভে, কিছু কাটা থাকে, আমরা তখন দেখলে বুঝতে পারি যে কোনো একটা বগিতে ব্রেক ধরা হয়েছে। তখন হচ্ছে আমাদের ট্রেনের পিছনে গার্ড থাকে, গার্ডের সাথে আমরা যোগাযোগ করি। তখন চেষ্টা করি যে যোগাযোগ করে বুঝার যে গার্ড সাহেব লাগিয়েছে নাকি যাত্রী এই কাজটা করেছে। তখন হচ্ছে আমরা ট্রেনটা থামাতে বাধ্য হই আর কি। যেহেতু আমার একটা বগিতে ব্রেক ধরে লেগে গেছে, তখন আমি কোনোভাবে ট্রেনকে টেনে নিয়ে যেতে পারি না। তো এটা এখন অনেক ক্ষেত্রে সচল নেই এবং অনেক ক্ষেত্রে সচল আছে কিছু কিছু ট্রেনে। এই তো, কিন্তু অনেকে তো মানে অন টেস্ট করে বা মজা করে তো মানে টানে। এখন অনেক আমার তো মাঝে মধ্যে ইচ্ছা একটু ট্রেনে দেখি থামে কিনা, কিন্তু কখনো করিনি, আগে বলে রাখি। জি, এটা দণ্ডনীয় অপরাধ অবশ্যই। আপনি বিনা কারণে যদি করেন, সেটা গার্ড সাহেব বা আইনত একটা ফাইন দিয়ে আপনাকে এটা ক্ষতিপূরণ দিতে হবে। এবং এটা অনেক ক্ষেত্রে এখন অকার্যকর রেখেছে, যেহেতু মানে অনেক ক্ষেত্রেই মানুষ এই ঘটনাগুলো ঘটায় ইচ্ছাকৃত, যার কারণে এটা অনেক ট্রেনে বন্ধ আছে, এখন বন্ধ আছে। কিন্তু এটা একটা খুব উপকারী জিনিস ছিল, কিন্তু আমরা অপব্যবহার করেছি, সেটা হচ্ছে কথা। নাহিদুদ্দিন ভাই, আপনার সঙ্গে অনেক আড্ডা দিয়েছি। শেষে বলতে চাই যে ধরুন প্রফেশনের ক্ষেত্রে তো আমাদের অনেক ধরনের প্রফেশন আছে, অনেক কথা জানেন না যে ট্রেনের পাইলট নিয়োগ দেওয়া হয় বা লোকো মাস্টার নিয়োগ দেওয়া হয়। সো এই প্রফেশনের বা এই জিনিস নিয়ে যাদের আগ্রহ আছে তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে বা তাদের আগ্রহের জায়গা থেকে বা এই প্রফেশন সম্পর্কে যদি কোনো সাজেশন বা আপনি তাদেরকে ওয়েলকাম করবে কিনা যদি এরকম থাকে, কি বলবেন ক্যামেরার দিকে তাকিয়ে? আচ্ছা, এই চাকরিটা আসলে খুবই চ্যালেঞ্জিং, যেহেতু দিন রাত নাই, মানে কোনো ছুটি নাই, পরিবারকে সময় দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং আপনি যে অন্য কিছু করবেন চাকরির পাশাপাশি সেটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তবে একটা মজার ব্যাপার আছে, আপনি যদি ঘুরতে পছন্দ করেন, প্রকৃতির সাথে আপনার কানেক্ট হতে আপনি পছন্দ করেন, সেক্ষেত্রে আপনি চাকরিটা মজা পাবেন। তবে এখানে অনেক প্রতিকূল পরিবেশ ফেস করতে হয়, যেমন এই যে আপনাকে বললাম গরু ছাগল পড়তেছে, মানুষ পড়তেছে, যেগুলো আমাদের হাতে আসলে নিয়ন্ত্রণ থাকে না। তো আপনি যদি মানসিকভাবে অনেক বেশি স্ট্রং হন তাহলে হচ্ছে আপনি এই চাকরিতে টিকতে পারবেন, না হলে আসলে এই চাকরিতে টেকাটা খুব ডিফিকাল্ট আর কি। আর এই চাকরিতে আসার মূল একটা বেসিক হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে HSC সায়েন্স লাগবে বেসিক। তবে এখন যারা আসছেন ওরা অনেক বেশি কোয়ালিফাইড, ওভার কোয়ালিফাইড, সবাই অনার্স মাস্টার্স কমপ্লিট করা, প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে আসা, যার কারণে এখন প্রেক্ষাপট অনেকটা বদলে গেছে আসলে।
এই তো। শেখ নাহিদউদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আড্ডা দিচ্ছিলাম, ট্রেন নিয়ে অনেক তথ্য জেনেছি, ভালো লেগেছে। আর এটাও আমার জানা ছিল না যে ট্রেনে জব করতে হলে আমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে আর কি। ভালো লাগলো আড্ডা দিয়ে। ধন্যবাদ আপনাকেও, দেখা হচ্ছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনার ট্রেনে করে হয়তো বা আমার ভ্রমণ করা হবে আর কি। আর দর্শক, এতক্ষণ কথা বলছিলাম শেখ নাহিদউদ্দিনের সঙ্গে, জানছিলাম ট্রেন নিয়ে অনেক খুঁটিনাটি প্রশ্ন আমার মনে ছিল, সেগুলো উত্তর নেওয়ার ট্রাই করেছে আর কি। তো আশা করি ভালো লেগেছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সবাই টেলিভিশনের সঙ্গে থাকবেন।